আমার ভলিউম শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে তো? অসুবিধা নেই তো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে ওকে সরি। আচ্ছা, আজকে আমরা পুরো মধ্যযুগটা কমপ্লিট করে নেব। বাংলা সাহিত্যের ইতিহাস টোটাল মধ্যযুগটা আজকে কমপ্লিট করব, বাকি যে অংশটা রয়েছে। আচ্ছা, ফার্স্ট আমি ইসলামী সাহিত্য থেকেই শুরু করছি। একবার রিভিশন করিয়ে দিচ্ছি ইসলামী সাহিত্য থেকে। ইসলামী সাহিত্য আজকে পুরো আদি মধ্যযুগ, যেটা মধ্যযুগ সেটা শেষ করে দেবো। ইসলামী সাহিত্য, আরাকান রাজসভার দুজন কবি, আর হলো শাক্ত পদাবলী, এই অংশটা আজকে শেষ করে দেবো। দেখো, ইসলামী সাহিত্য বলতে আমরা যেটা বুঝি, একটা সময় ছিল সপ্তদশ শতক। মূলত যদিও আমরা ধরে নিতে পারি যে পঞ্চদশ শতকের শেষ থেকে এই ইসলামী সাহিত্যের ধারা একটা সার্থক বাংলা সাহিত্যের রূপ লাভ করে, তারও আগে থেকে এসছে ত্রয়োদশ শতক। তোমরা জানো বিন বখতিয়ার উদ্দিন খিলজি যখন ভারতবর্ষ, তুর্কিরা যখন আক্রমণ করছে বাংলা, সেই সময় আছে। কিন্তু সেই সময় থেকে মুসলিমরা এলেও বাংলা সাহিত্যর এই সময়টাকে অন্ধকারময় যুগ বলা হয়ে থাকে। মানে এই সময়ের যে সাহিত্য রচনা, সেগুলো যে খুব একটা ফলপ্রসূ ছিল বা সার্থক ছিল এমনটা বলা যায় না। তাই জন্য আমরা পঞ্চদশ শতককে ধরতে পারি, এবং সার্থক যে রূপ সেটা সপ্তদশ শতক। এই দুজন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল, এই দুজন সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমার কি বলে কবি ছিলেন, দুজনেই কিন্তু সপ্তদশ শতকে। ওকে, আচ্ছা, এই সময় একটা বিষয় হয় যেটা হচ্ছে এই সপ্তদশ শতকে আরাকান মুসলমান কবিরা বাংলা সাহিত্যে একটা নতুন ধারা সংযোজন করলেন। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের আবির্ভাব কিন্তু অনেক আগে থেকে ঘটে গেছে। আমি আগেই বলেছি যে ত্রয়োদশ শতক থেকে ঘটে গেছে। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে আরাকান রাজসভার অন্তর্ভুক্ত হয়েছে কে? আরাকান রাজসভার অন্তর্ভুক্ত হচ্ছে মগ। মগেরা আরাকান রাজসভার, এরা একটা জাতি, মগ, মগের দেশ বলা হতো। ঠিক আছে, সেই সময় বঙ্গভূমির ঐতিহ্য খুব যে ছিল এমনটা বলা যায় না। সপ্তদশ শতকে ইসলামীয় যে সাহিত্য, সেটা একটা নতুন ধারা লাভ করবে। সেটা হলো নতুন ধারাটা কবে? সেটা হলো সপ্তদশ শতকে। এই সময় যে দুটো ধারা আমরা দেখতে পাই ইসলামীয় সাহিত্যের, দুটো ধারা, একটা হচ্ছে তোমাদেরকে নোট দিয়েছি, আমি ওটাই জাস্ট একবার একটু বুঝিয়ে দিচ্ছি। ইসলামীয় সাহিত্যের দুটো ধারা ছিল, একটা হচ্ছে ধর্ম বিষয়ক, আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। একটা তাহলে কি ধর্ম বিষয়ক, আর একটা হচ্ছে ধর্ম বিষয়ক, আর একটা হলো ধর্ম নিরপেক্ষ। এই দুটো ধারা আমরা কিন্তু সপ্তদশ শতকে ইসলামীয় সাহিত্যে দুটো ধারা দেখতে পাই। এবার ধর্ম বিষয়ক এই ধারাটা কম সাহিত্যই রচনা হয়েছে, আর ধর্ম নিরপেক্ষ যে ধারাটা, এখানে কিন্তু বেশি সাহিত্য রচনা হয়েছে। ঠিক আছে, এবার যেটা আমরা পাবো যে সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রথম যে লেখা পঞ্চদশ শতক এবং ষোড়শ শতক সেভাবে ইসলামীয় সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিন্তু এই সময় যে দুটো রচনা সব থেকে সেই সময় নাম ফেলে দিয়েছিল, যার মধ্যে একটা আমি আগের দিনই বলেছিলাম ইউসুফ জুলেখা, একটা বলেছিলাম ইউসুফ জুলেখা, যেটা পঞ্চদশ শতকের রচনা, আর একটা হচ্ছে রসুল বিজয়, এটাও পঞ্চদশ শতকের শেষ বা মনে করা হয় যে ষোড়শ শতকের প্রথম দিকের রচনা। তাহলে দুটো রচনা, দুটো কাব্য, একটা ইউসুফ জুলেখা, একটা হচ্ছে রসুল বিজয়। এই যে শাহ মোহাম্মদ
সাগিরের লেখা ইউসুফ জলেখা, আর রসুল বিজয় এটা হচ্ছে শাহর লেখা, শাহ সাগির, যেটা আমি বলছি আলোচনা করছি একটু পরে। আর রসুল বিজয়টা হচ্ছে জৈনুদ্দিনের লেখা, জৈনুদ্দিন। জৈনুদ্দিনের লেখা হচ্ছে তোমার এই রসুল বিজয়, ঠিক আছে। তাহলে এই সময় এছাড়াও যারা যারা, আমরা তো একটা ধর্ম নিরপেক্ষ রচনাগুলো পড়লাম, এইটার কথা পড়লাম, কিন্তু ধর্ম বিষয়ক কারা লিখেছে? ধর্ম বিষয়ক যে দুজন লিখেছে, যার মধ্যে একজন হচ্ছে সৈয়দ সুলতান, সৈয়দ সুলতান, আর একজন হলো মোহাম্মদ খান। তাহলে এই দুজন হচ্ছে ধর্ম বিষয়ক রচনা লিখেছে, একজন হলো সৈয়দ সুলতান আর একজন হলো মোহাম্মদ খান। ওকে। ইসলামীয় এই যে কাব্য, এই কাব্যগুলো মূলত প্রেম জাতীয় কাব্যই বলা যেতে পারে, ঠিক আছে, প্রেম রসাত্মবোধ কাব্য, যেটা যার পৃষ্ঠপোষকতা কিন্তু রোসাং রাজসভাতেই হয়েছিল। আরাকান রোসাং রাজসভা, এই রোসাং রাজসভাতেই কিন্তু এটা পৃষ্ঠপোষকতা লাভ করে তাদের জন্য। আর এরা কি ধরনের ভাষা লিখেছিল? এদের কাব্যের ভাষা কি ছিল? এদের কাব্যের ভাষা ছিল আরবি, হিন্দি, আরবি আরবি, হিন্দি, আর একটা হলো ফার্সি। এই তিনটে ভাষা কিন্তু আমরা দেখতে পাই, আরবি, ফার্সি এবং হিন্দি। এই তিনটে ভাষাতেই কিন্তু সাহিত্যগুলো রচনা হয়েছিল। এই যে রোসাং রাজসভা ছিল, এটা মূলত কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামের একদম সীমানা, মানে বর্ডার লাইনে আমরা রোসাং এর, আমরা একটু আগে পড়ছিলাম না মগ, মগ কারা? মগ হচ্ছে এই রোসাং রাজসভায় যে রাজারা ছিল তাদেরকে বলা হতো মগ, মগ রাজা। রোসাং রাজসভায় যে রাজারা ছিল তাদের জন্যই এই ইসলামীয় সাহিত্য পৃষ্ঠপোষকতা লাভ করে। এই সময়ের মুসলিম কবিদের রচনা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। হিন্দু মুসলিম সংস্কৃতির গভীর মিলন, তার যে প্রভাব এখনকার কাব্যগুলোর মধ্যে দেখা যায়। ষোড়শ শতক পর্যন্ত আমরা কি দেখেছি? দেবতার মাহাত্ম্য, মঙ্গল কাব্য, এইগুলো দেখেছি। আবার আরাকান রাজসভার এরই প্রভাবে আমরা দেখছি ধর্ম নিরপেক্ষ রচনাগুলো লেখা হচ্ছে এই সময়। তাহলে ধর্ম নিরপেক্ষ রচনাগুলো লেখা হচ্ছে আরাকান রাজসভার প্রভাবে। আরাকান রাজসভায় আমরা বাংলা ভাষার প্রথম শক্তিশালী মুসলমান কবিদের কিন্তু দর্শন পাই। অর্থাৎ এতদিন ধরে তো লেখা হচ্ছিল আরবি, ফার্সি, হিন্দিতে। এবার প্রথম যে বাংলা ভাষার প্রথম যে যে সব থেকে গুরুত্বপূর্ণ, সে হচ্ছে দৌলত কাজী, ঠিক আছে। সে হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম বাঙালি মুসলমান কবি, যার কাব্যের নাম ছিল লোর চন্দ্রানী। আসছি একটু পরে বলছি সেটা। তাহলে প্রথম বাঙালি কবি হিসেবে কে, তোমার কি বলে, যার আত্মপ্রকাশ বা আবির্ভাব আমরা দেখলাম, সেটা হচ্ছে দৌলত কাজী। আর পরবর্তী জনকে, পরবর্তী জন হলো সৈয়দ আলাউল। এবার এক এক করে আমরা দৌলত কাজী আর সৈয়দ আলাউল সম্পর্কে পড়বো, কিন্তু জাস্ট তার আগে একটা কথা বলে দেব, যে যেটা শুরু করেছিলাম বলতে, যেটা তোমাদেরকে নোট দেওয়াই আছে, এই যে শাহ মোহাম্মদ সাগির, ঠিক আছে, নোটটা আমি পরে তোমাদেরকে দেওয়াই আছে, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। এই শাহ মোহাম্মদ সাগির, যিনি ইউসুফ জলেখা লিখেছিলেন, ঠিক আছে, মনে করা হয় যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ডক্টর এনামুল হক, তার, তিনি প্রথম এই গ্রন্থটি সম্পর্কে আলোকপাত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গ্রন্থটির প্রথম প্রকাশ হয় 1984 সালের মে মাসে, প্রথম 84 সালের মে মাসে। আর একটা বলছিলাম যে দেখো, রসুল বিজয়, জৈনুদ্দিনের লেখা রসুল বিজয়, এটাও কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সাগির ছিলেন খুব দরিদ্র পরিবারের একজন সন্তান, যেটা তিনি তার কাব্যের মধ্যে লিখেছেন, যিনি তার কাব্যের মধ্যে লিখেছেন। তিনি রাজকর্মচারী পদে লেখাপড়া করেছিলেন, রাজকর্মচারী পদে তিনি নিযুক্ত হলেন, রাজার পৃষ্ঠপোষকতা লাভ করলেন, এবং তিনি তাকে বললেন যে তাকে ওই কাব্যটি লেখার জন্য বলেন, যার ফলে আমরা দেখতে পাই যে তিনি লিখলেন ইউসুফ জলেখা।
এই সময় বাংলার যিনি শাসক ছিলেন বা সুলতান ছিলেন, গৌড়ের সুলতান, তিনি হচ্ছেন নরপতি গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনের কথা আমরা জানতে পারি। এই গিয়াসউদ্দিনের অনেক রকম নাম ছিল, তবে মূলত গিয়াসউদ্দিন আজম শাহ এই এনারই পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন শাহ সগীর, মানে মোহাম্মদ শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে, অনেকগুলো নাম পাওয়া যায় গিয়াসউদ্দিনের। কখনো বলে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, কেউ বলে গিয়াসউদ্দিন ইরন, কেউ বলে আজম শাহ, কেউ বলে মোহাম্মদ শাহ। কিন্তু মূলত বাংলা সাহিত্যের যে তোমার কি বলে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, সময়কাল বিশ্লেষণ করে, যে আজম শাহর সমসাময়িক, মানে তারই পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই শাহ মোহাম্মদ সগীর। ওকে, তার লেখা ইউসুফ জলেখা পরবর্তীকালে অনেকেই লিখেছে, কিন্তু এই সগীরের লেখা ইউসুফ জলেখা যে সব থেকে পুরনো এ কথা বলাই যায়। এখানে মূল উপজীব্যটা কি ছিল, এই গল্পটা কি, নায়ক ছিল ইউসুফ আর নায়িকা ছিল জলিখা, যার প্রণয় কাহিনী। যদিও এটা কোনো মৌলিক রচনা নয়, মূলত বাইবেল এবং কোরআন এই দুটোতেই এই ধরনের একটা রচনা পাওয়া যায়, তার থেকেই মূলত এই রচনাটাকে তুলে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তার থেকেই তুলে আনা হয়েছে। জলিখার যে ধর্মবোধ, তিনি যে মানবিক আদর্শে পূর্ণ একটা চরিত্র। আবার আমরা যদি ইউসুফকে দেখি, ইউসুফের বাস্তব বুদ্ধি, তার প্রলোভন জয় করার ক্ষমতা, তার ঈশ্বর ভক্তি, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার ঈশ্বর ভক্তি, তার পিতৃভক্তি, ভাতৃ স্নেহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইউসুফ চরিত্রটার সততা রয়েছে, সংযম, তার ত্যাগ, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো যে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই গেল। আচ্ছা, এখানকার ভাষা কি রকম, মূলত পয়ার এবং ত্রিপদী ছন্দে এটা কবি ব্যবহার করেছেন ওই সগীরের লেখা কাব্যটি। একবার কি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দিলে সুবিধা হবে। আচ্ছা চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে তো, এই যে যেটা বলছিলাম, এই যে মোহাম্মদ সাগিরের লেখা এই যে কাব্য, এখানে তো ডিটেলটা বলেই দিয়েছিলাম যেটুকু বলার। এখান থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাগিরের লেখা এই যে কাব্যটা, মূলত এটা কি ভাষা, এটা হচ্ছে তোমার পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করেছে। পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করেছেন, আর একটা হচ্ছে কাব্যে প্রচুর প্রাকৃত ভাষার ব্যবহার করেছেন। কাব্যে প্রাকৃত ভাষার ব্যবহার রয়েছে। ওকে, এগুলো আমি তোমাদেরকে যেগুলো বলেছি সেগুলো সবই এই রচনার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, উপমা অলংকার ব্যবহার করা হয়েছে শাহ সগীরের কাব্যটাতে, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। উপমার ব্যবহার করা হয়েছে, উপমা অলংকার, উপমা অলংকারের ব্যবহার করা হয়েছে। এইবার আমি বলবো নেক্সট যে কবি ছিল সেটা হচ্ছে দৌলত উজির বাহরাম খান। ঠিক আছে, যিনি লায়লা মজনু ঢাকা থেকে আহমদ শরীফ এই খাঁয়ের লায়লা মজনু প্রথম প্রকাশ করেন। তোমাদের রচনাতে লেখাই আছে, এটা ১৬ শতকের লেখা লায়লা মজনুর প্রেম কথা সম্বলিত একটা উপাখ্যান, যেটা দৌলত উজির বা বাহারাম খান লিখেছিলেন। প্রশ্ন আসতে পারে যে লায়লা মজনু কার লেখা, কোন সময়ের লেখা, কে প্রথম এটাকে সম্পাদনা করেছেন, এই জাতীয় ইসলামী সাহিত্য থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। জসিম উদ্দিন কিন্তু এই দৌলত উজিরের দ্বারা বেশ প্রভাবিত হয়েছিল। আর এই কাব্যটা কিন্তু আমরা আগে দেখেছি, যেটা ইউসুফ জলেখা, ওটা কিন্তু মৌলিক কাব্য নয়, বাইবেল এবং কোরআনে ওই ধরনের একটা গল্প রয়েছে, সেখান থেকেই নেওয়া হয়েছে। কিন্তু দৌলত উজিরের এই যে লায়লা মজনুর কাহিনী, এটা কিন্তু একটা মৌলিকতার পরিচয় দিয়েছেন এটা।
ঠিক আছে, এখানে নায়ক নায়িকার ব্যর্থ প্রেম একটা ট্র্যাজিক ট্র্যাজিক সংবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এটা ধর্মনিরপেক্ষ একটা প্রণয় কাব্য, ধর্মনিরপেক্ষ প্রণয় কাব্য, ট্র্যাজিক বলে দাও, মিল নেই, ট্র্যাজিক প্রণয় কাব্য। ওকে, এর পরের রচনা হচ্ছে, এই বাহরামের আরেকটা রচনা আছে যেটা হচ্ছে ইমাম বিজয়, এটাও গুরুত্বপূর্ণ। বাহরামের আরেকটা রচনা আছে, এটা হচ্ছে ইমাম বিজয়। নেক্সট লেখক হচ্ছে সৈয়দ সুলতান। সৈয়দ সুলতান যিনি সব থেকে বেশ গুরুত্বপূর্ণ একজন লেখক। সপ্তদশ শতকের বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবিদের মধ্যে একজন সৈয়দ সুলতান। দেখে নাও, বৈষ্ণব ভাবাপন্ন কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে, ষোড়শ শতকে সৈয়দ সুলতানের আবির্ভাব ঘটে যায়। তিনি ছিলেন চট্টগ্রামের পরাগলপুরের বাসিন্দা। তিনি গোঁড়া মুসলিম ছিলেন না, চিস্তি সম্প্রদায়, মুসলমানদের চিস্তিয়া সম্প্রদায়ভুক্ত সুফি মুসলমান ছিলেন। সুফি সব কটা আমি দিয়ে দিয়েছি। ওনার যে গ্রন্থগুলো আছে প্রত্যেকটা গ্রন্থের দেখো নাম দেওয়া আছে এখানে, নবী বংশ, রসুল বিজয়, সবই মিরাজ, এটা আবার একটা ধর্মতত্ত্ব কেন্দ্রিক গ্রন্থ এই সবই মিরাজটা। জয়কুম রাজার লড়াই, ঠিক আছে, আচ্ছা এটা না জয়কুম হবে, জয়কুম রাজার লড়াই, ঠিক আছে। ওফাত ই রসুল, ইবলিশ নামা, আর হচ্ছে জ্ঞান চৌতিসা, এই কটা গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ। ওটা জয়কুম রাজার লড়াই হবে, ঠিক আছে। আর ওফাত ই রসুল, ইবলিশ নামা, প্রত্যেকটা গ্রন্থ যেগুলো মেন মেন গ্রন্থ সেগুলোর একটা একটা দুটো লাইন করে লিখে দিয়েছি গুরুত্বপূর্ণ এলাকাগুলো। আর বাদ বাকিগুলো শুধু নামটুকু জেনে রাখলেই হবে, এই জায়গাতে কত বেশি প্রশ্ন দেয় সাধারণত। এই যে নবী বংশ, এই যে নামটা এসেছে না নবী বংশ, এটা সুকুমার সেন বলছেন এই নামটা কিন্তু একটা ঈশ্বর প্রেরিত দূত। তোমরা নবী মানে তো জানোই। আর তিনি বলছেন যে এই হরিবংশ শব্দটি থেকে এসেছে, হরিবংশ থেকে এই শব্দটা, ঠিক আছে। ঈশ্বর যিনি পথপ্রদর্শক, যিনি ধর্ম প্রবর্তক, যিনি মহাপুরুষ, সেই নবী। আরবি ভাষায় লেখা কিসাসুল আম্বিয়া গ্রন্থ অবলম্বনে নবীদের মাহাত্ম্য প্রচার করা হয়েছে। ঠিক আছে, আরবি ভাষায় লেখা কিসাসুল আম্বিয়া। এই গ্রন্থ থেকে কি করা হয়েছে, এই নবী বংশ, এই কাব্যটি মানে সরি নবীদের তোমার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্য, কেন তারা মাহাত্ম্য প্রচার করতো সেটা বলা হয়েছে এই গ্রন্থ থেকে। এটা আরবি ভাষায়। এই যে রসুল বিজয় যে গ্রন্থটা, এটা তিনটে খণ্ড রয়েছে বা তিনটি পর্ব রয়েছে। একটা হচ্ছে উন্মেষ, একটা হলো মেরাজ মানে যেটা মধ্য পর্ব আমরা বলে থাকি, যেখানে গল্পটা তোমার কি বলে মানে বিস্তৃতি লাভ করেছে, মেরাজ। আর একটা হচ্ছে ওফাত মানে যেটাকে আমরা উপসংহার বলি, ওফাত পর্ব। উন্মেষ, মেরাজ আর ওফাত, এই রসুল বিজয়। ইবলিশ নামাটা গুরুত্বপূর্ণ, ইবলিশ নামা যেখানে ধর্মতত্ত্বের কথা আছে। তিনি মোটামুটি ভাবে বলা যেতে পারে তিনি একজন বৈষ্ণব ধর্ম ভাবাপন্ন ছিলেন, এটা মাথায় রেখে। নেক্সট হচ্ছে ফকির গরিবুল্লাহ।
ফকির গরিবুল্লাহ, ঠিক আছে। কবির পরিচয় সম্পর্কে যেটুকু জানা যায় যে তার শিষ্য ছিলেন সৈয়দ হামরাজের কাছ থেকে, তার শিষ্য সৈয়দ হামজারের কাছ থেকে জানা যায়, সৈয়দ হামজারের কাছ থেকে এই কবির সম্পর্কে জানা যায়। তিনি কত সালে জন্মগ্রহণ করেন, মানে কোন সময়ে জন্মগ্রহণ করেন। তিনি মূলত হাওড়া জেলার জগৎবল্লভপুর এই এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। পাতিহালের কাছে হাফেজপুর গ্রাম, যেটা হুগলি এই মুহূর্তে, সেই সময় ওটা হুগলি জেলায় ছিল, এখন হাওড়া জেলায় হয়েছে। তাহলে জগৎবল্লভপুর, হাওড়ার কাছে জগৎবল্লভপুর, পাতিহাল, হাফেজপুর গ্রাম, ঠিক আছে। পাতিহাল হাফেজপুর গ্রাম, এই জায়গায় ফকির গরিবুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। ওনার লেখা রচনাগুলো দেখো, হোসেন মঙ্গল, আমির হামজা, মদন কামদেব পালা, এটা একদম হিন্দু দেবদেবীদেরকে নিয়ে লেখা। তারপর ইউসুফ জোলেখা, যেটা আমরা আগেও দেখেছি একবার রচিত হয়েছিল, এটা একদম। সোনা ভান, ঠিক আছে। এই অবধি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সোনা ভান খুব প্রথম রচিত কাব্য বলে উল্লেখ করা হয়। সোনা ভান হচ্ছে একটা নারীর নাম, ঠিক আছে। এটি যুদ্ধ কাব্য, মানে যুদ্ধ জাতীয় একটা কাব্য, ঠিক আছে। এই হলো মোটামুটি ভাবে ইসলামী সাহিত্য। বলো, ইসলামী সাহিত্য নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারোর? পার্টিকুলার ইসলামী সাহিত্য নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এবারে আমরা দৌলত কাজীতে যাব। এই নামটা একটু লিখে দিচ্ছি এখানে, সেটা হলো ওনার জন্মটা কোথায়। জগৎবল্লভপুর থানা অন্তর্গত পাতিহাল, কাছে, পাতিহালের কাছে হাফেজপুর গ্রাম। সেই সময় এটা হুগলি জেলার অন্তর্গত ছিল, ঠিক আছে। এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল শাহদুন্দি, পিতা ছিলেন শাহদুন্দি। পিতা হচ্ছে শাহদুন্দি, ঠিক আছে। বলো, কিছু অসুবিধা আছে? কারোর কিছু অসুবিধা নেই তো এই জায়গায়? দৌলত কাজী বলি। চলো, এইবার আমরা দৌলত কাজীর কথা বলবো। দৌলত কাজী বলেই দিয়েছি, যারা এতদিন ধরে লিখছিল বেশিরভাগটাই আরবি, ফার্সি, হিন্দি এই সমস্ত ভাষায় লেখালেখি করছিল। প্রথম বাংলা ভাষায় সার্থক ইসলামী সাহিত্যের কবি হচ্ছেন আরাকান রাজসভার দৌলত কাজী, যার লেখা কাব্যের নাম ছিল লোর চন্দ্রানী বা সতী ময়না। তাহলে ওনার লেখা প্রধান কাব্য হচ্ছে লোর চন্দ্রানী বা সতী ময়না, ঠিক আছে। মূলত তার আবির্ভাব কাল যেটা বলা যায় যে ষোড়শ শতাব্দীর শেষ ভাগ বা সপ্তদশ শতকের প্রথম দিক। এই কাব্য প্রথম মধ্যযুগে যে গতানুগতিক কাব্যধারা চলছে তার থেকে একটু
ব্যতিক্রম। তার কারণ কেন ব্যতিক্রম না, কাব্যে দেবদেবীর মহিমা জ্ঞাপক কাব্য নয়, এটা মূলত একটা ঘরোয়া জীবনী কাব্য, প্রেম কথার লোককাব্য। তাহলে এই কাব্যটা কি ছিল, একটা লোককাব্য, কোনো দেবদেবীর মাহাত্ম্য জ্ঞাপনের জন্য এই কাব্য লেখা হয়নি। এটা একটা লোককাব্য। এটা হচ্ছে ঘরোয়া জীবনী লেখা। মূলত কবি চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুর গ্রামে একটা সুফি মতাবলম্বী মুসলমান পরিবারে ষোড়শ শতকের শেষ দিকে জন্মগ্রহণ করেন। সব থেকে বেশি যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে চট্টগ্রামের কাছে একটা সুলতানপুর গ্রাম, এই যে দেখো সুলতানপুর গ্রাম, যেখানে একটা সুফি মুসলমান পরিবারে তিনি ষোড়শ শতকের শেষ দিকে জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন আরাকান রাজ শ্রীধর্মার, তিনি ছিলেন রাজসভা কবি। এই শ্রীধর্মার আরেকটা নাম ছিল থিরিথু ধম্মা, ঠিক আছে। তো যাই হোক, শ্রীধর্মার তিনি ছিলেন এই যে ওই নামটা আরাকান রাজ শ্রী সুধর্মার, যিনি ছিলেন রাজসভার কবি, ঠিক আছে, রাজসভার কবি। এই রাজার একজন সমর সচিব, যিনি যুদ্ধ দেখাশোনা করতেন, যুদ্ধ ফুদ্ধ, এই সচিব ছিলেন মানে সেক্রেটারি এখনকার পদে, যিনি ছিলেন আশরাফ খান। এনার সেনাপতি বা যেটাকে আমরা বলে থাকি সমর সচিব। এই আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী কাব্য লিখতে শুরু করলেন। তাহলে তিনি শ্রী সুধর্মার, যিনি শ্রীধর্মার একজন রাজসভার কবি ছিলেন, এবং তারই সমর সচিব বা যুদ্ধ যিনি সেনা আর কি সেনাপতি আশরাফ খান, তার পৃষ্ঠপোষকতায় লোর চন্দ্রানী কাব্য লিখতে হাত দেন। কিন্তু তিনি কাব্যটি সম্পূর্ণ করে যেতে পারেননি, কারণ তার আগেই তিনি মৃত্যু তার হয়। এবং পরবর্তীকালে এই শ্রী সুধর্মার যিনি ছেলে চন্দ্র সুধর্মা 1659 খ্রিস্টাব্দে সপ্তদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি, মানে যাকে শ্রেষ্ঠ কবি বলা হয় সৈয়দ আলাওল, তিনি কাব্যটি সম্পূর্ণ করেন। তাহলে এই হলো লোর চন্দ্রানীর একটা প্রাথমিক বক্তব্য। এটা নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে আছে কি, নইলে এবার আমি গল্পটা বলে দেবো, মানে কাহিনীটা অ্যাকচুয়ালি কি ছিল, জাস্ট সংক্ষেপে একটা বলি। তাহলে শ্রী সুধর্মার সময় কে বর্তমান ছিলেন, দৌলত কাজী। আর এনার ছেলে, ইনি পুরোটা লিখে যেতে পারেননি, লোর চন্দ্রানীর কিছুটা লিখেছিলেন, বাকিটা লিখতে পারেননি, তার আগেই তার মৃত্যু হয়। তখন চন্দ্র সুধর্মা, তার পুত্র চন্দ্র সুধর্মার তোমার কি বলে নির্দেশে বা তার পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাওল, যিনি হচ্ছেন আরাকান রাজসভার বা সপ্তদশ শতকের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি, তিনি বাকি লেখাটা সতী ময়না নামে কমপ্লিট করেন। দেখো, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে করবে, ঠিক আছে। প্রথমত এই কাহিনীটার যেটা অংশ আর কি, এটা সম্পর্কে আমরা যেটুকু বলতে পারি যে গোহারি দেশের রাজা ছিলেন মোহরা। গোহারি দেশের রাজা ছিলেন মোহরা, যার সুন্দরী কন্যা চন্দ্রানীর সঙ্গে এক বামনের বিবাহ হয়। এই বিয়ে খুব একটা সুখের হয়নি, কারণ বামন ছিলেন নপুংসক, ঠিক আছে। এরপর রাজা লোরের সঙ্গে এই চন্দ্রানীর তোমার কি বলে সাক্ষাৎ ঘটে, এবং তারা পরস্পরের প্রতি একটা আকৃষ্ট হয়। এবং এদিকে রাজা লোর, তার আবার ময়নামতি নামে আরেক স্ত্রী ছিল, কিন্তু সেই স্ত্রীকে ছেড়ে দিয়ে চন্দ্রানীকে নিয়ে রাজা লোর পালিয়ে যায়। পথে সেই আগে চন্দ্রানী যার সঙ্গে বিবাহ হয়েছিল
সে আক্রমণ করতে এলে লোর তাকে বধ করে। রাজা মোহরার অনুরোধে গোহারি রাজ্যের রাজা হয়ে বসেন। এভাবে কিছুদিন যাওয়ার পর তার প্রথমা পত্নী ময়নাকে তিনি ভুলে গেলেন। ময়না যথেষ্ট ভালো ছিল। এদিকে ময়নারও খুব দুঃখে দিনকাল কাটতে লাগলো। এই সময় এক লম্পট রাজকুমার ময়নাকে পাওয়ার জন্য তাকে দিয়ে মানে একজনকে দিয়ে খুব প্রস্তাব পাঠায়। নানা রকম প্রলোভনের পর প্রতিবারই ময়না কি করে, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই এই পর্যন্ত হচ্ছে দৌলত কাজীর লেখা কাব্যটার। এই যে লোর চন্দ্রানী কেন হয়েছে নামটা, এই পর্যন্ত হচ্ছে তোমার দৌলত কাজীর লেখা। ঠিক আছে, এরপরই তার মৃত্যু ঘটে। কাব্যের উৎস তিনি কোথা থেকে নিয়েছিলেন? হিন্দি কাব্য, যেটা হচ্ছে মিয়া সাধনের ময়না কোসত, এই কাহিনী কাব্য এবং মোল্লা দাউদের চন্দ্রায়ন কাব্য থেকে। ঠিক আছে, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে উৎসটা কি ছিল, কাব্যের উৎস কি, ছন্দ কি, পয়ার ত্রিপদী, চরিত্রগুলোর নাম লোর, চন্দ্রানী, ময়না, বামন। বামন হচ্ছে যে চন্দ্রানীর সঙ্গে আগে যার বিবাহ হয়েছিল, এইগুলো। আচ্ছা, মিয়া সাধনের ময়না কোসত আবার আবার কবি কুতুবনের মৃগাবতী অবলম্বনে রচিত। তার মানে ময়না কোসত কিন্তু কোনো মৌলিক রচনা নয়, সেটা আবার আরেকটা কাব্য থেকে নেওয়া হয়েছিল এই কাহিনী। তাহলে এই অবধি দৌলত কাজীর লেখা, এটা খেয়াল রাখতে হবে। তিনি ছিলেন বিদ্বজ্জন কবি দৌলত কাজী, যার ফরাসি আরবি ভাষায় যথেষ্ট দখল ছিল। দেবদেবীর কাহিনী অপেক্ষা তিনি লোককাহিনী থেকে কাহিনী সংগ্রহ করবার জন্য বেশি উৎসুক ছিলেন এবং সেইভাবেই তিনি লেখেন। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম তাকে সার্থক কি বলবো, শক্তিশালী বাঙালি কবি বলা যেতে পারে। তিনি তার রচনায় সুফি এবং হিন্দু এই দুই আধ্যাত্মিক সাধনার একটা সহজ মেলবন্ধন গড়ে তোলেন। সুফি এবং হিন্দু দুই আধ্যাত্মিক সাধনার মেলবন্ধন গড়ে তোলেন। এটা গেল। আচ্ছা, এবার আমরা পড়বো, হ্যাঁ যেটা বলছিলাম যে এটা তো গেল, এই হচ্ছে তার কাব্য রচনা তোমার কি বলে সার্থকতা। এবার যেটুকু আমরা পড়বো সেটা হচ্ছে যে অংশটা বাকি ছিল, যেটা অসমাপ্ত অংশ ছিল দৌলত কাজী লোরচন্দ্রানীর যে অসমাপ্ত অংশটা ছিল সেটা কি ছিল। এই যে সতী ময়না প্রস্তাব তো তিনি একবারও মানছেন না, এই প্রস্তাব সহ্য করতে না পেরে কি করতে পারলো, ময়না তাকে মেরে ধরে মুখে চুন কালি লাগিয়ে দিল। ঠিক আছে, যে ওই প্রস্তাবটা নিয়ে গেছিল ওই কুটনি। তারপর ময়নার বিরহ যন্ত্রণা লাঘব করার জন্য এক সখী তাকে একটা উপকাহিনী শোনায়। একটা উপকাহিনী ছিল, সেটা হচ্ছে রাজা উপেন্দ্রদেব এবং তার গর্ভবতী পত্নী রতন কলিকা। এই যে দেখছো না, উপেন্দ্রদেব আর এটা হচ্ছে তোমার রতন কলিকা হবে। এটা খেয়াল রাখবে, এই চরিত্রটা রতন কলিকা হবে।
এই রতন কলিকা এই দুজনের একটা উপকাহিনী শোনায়। কোনো কারণে এই গর্ভবতী রতন কলিকাকে রাজা উপেন্দ্রদেব ত্যাগ করে চলে যায়। এই অবস্থায় এক ব্রাহ্মণ তাকে আশ্রয় দেয় এবং সেখানে কি হয়, রতন কলিকার এক পুত্র সন্তান জন্মায়। পরবর্তীকালে তারা দুজনেই পুনর্মিলিত হয়। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা শোনার পরে ময়নার কি হয়, লোরকের সাথে আবার তোমার সাক্ষাৎ করবার ইচ্ছা যায় এবং তিনি তার স্বামীর কাছে দূত পাঠান। ইতিমধ্যে লোরক ও ময়নার কথা স্মরণ করে এবং চন্দ্রানী তখন গর্ভজাত এক পুত্রের উপরে তার যাবতীয় রাজ্যভার দায়িত্ব সমর্পণ করে লোরক চন্দ্রানীকে নিয়ে ময়নার কাছে চলে যায় এবং এই দুই রানী এবং রাজা লোর দুজনে মিলে সুখে দিন কাটাতে শুরু করে এবং বৃদ্ধ বয়সে তোমার কি বলে লোরকের মৃত্যু হয় এবং তার সাথে দুই রানী যে ছিল তারা দুজনেই সহমৃতা হয়েছিল। ঠিক আছে, এইখানে গল্পটার এন্ড হচ্ছে। এই হলো শেষ দিকের গল্প, এটা শেষ হলো, এই হলো মূল বিষয়। তাহলে দৌলত কাজী নিয়ে যদি কোনো সমস্যা থাকে বল। আছে দৌলত কাজী নিয়ে কোনো সমস্যা? তাহলে সৈয়দ আলাওলে যাবো এবার। এবার হচ্ছে সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল মধ্যযুগের সপ্তদশ শতকের আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তার কাব্য সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ ছিল না, অর্থাৎ শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মধ্যে সৈয়দ আলাওলের কাব্য আবদ্ধ ছিল না, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই কিন্তু সমাদৃত হয়েছে। পদ্মাবতী হচ্ছে তার শ্রেষ্ঠ রচনা, পদ্মাবতী হচ্ছে তার কাব্যের নাম এবং সেটা ছিল শ্রেষ্ঠ রচনা সৈয়দ আলাওলের। শুধুমাত্র মুসলমান সমাজে তোমার কি বলে মুসলমান সমাজে সমাদৃত হয়েছিল এমনটা নয়, হিন্দু এবং মুসলমান এই দুই উভয় সম্প্রদায়ের কাছেই সমাদৃত হয়েছিল। এবং এই কাব্যটি কি ছিল? এই কাব্যটি ছিল আজকে পিএসসি জানিয়ে দিয়েছে জানো তো যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না। এটা জানিয়ে দিলাম তোমাদেরকেও, যারা যারা ভাবছিলে যে নিয়োগ প্রক্রিয়া বোধহয় বন্ধ হয়ে গেল, ডেপুটেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দিয়ে দেবো। আজকে ডেপুটেশন ছিল পিএসসি তে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে না, নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে না। ওকে, জুলাই মাসে সুপ্রিম কোর্ট খুললেই সরকার মুভ করবে। যাক, যেটা বলছিলাম যে তাহলে সৈয়দ আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? তিনি মূলত ফতেয়াবাদ বা ফরিদপুর, বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর বলে একটা জায়গা আছে যেখানে তোমার কি বলে জন্মগ্রহণ করেন এই সৈয়দ আলাওল। ঠিক আছে, ফরিদপুরের অন্তর্গত জালালপুর গ্রাম। জালালপুর গ্রাম, এই যে এটা দিয়েই দিয়েছি, চট্টগ্রামের কাছে জালালপুর গ্রাম। আচ্ছা, ইনিও মনে করা হয় যে আনুমানিক সপ্তদশ শতকের প্রথম দশক যেটা, তখনই তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। সপ্তদশ শতকের একদম মধ্যেই জন্মগ্রহণ করেন। আলাওলের পিতা ছিলেন জালালপুরের ওখানকার অধিপতি। ওখানকার অধিপতি যে রাজা ছিল, ওখানকার রাজা ছিল মজলিস কুতুব, তার অমাত্য। অমাত্য মানে আজকে আমরা যেটাকে আমলা বলি ওই জিনিস। ঠিক আছে, অমাত্য মজলিস, মজলিসের অমাত্য কুতুব। 1576 খ্রিস্টাব্দ থেকে 1611 খ্রিস্টাব্দ পর্যন্ত মজলিস কুতুব ক্ষমতাসীন ছিলেন।
এই যে মজলিস ছিলেন যিনি মজলিস কুতুব, যিনি ছিলেন একজন ক্ষমতাসীন ছিলেন সেখানকার, ঠিক আছে। এই পিতার সঙ্গে যখন আলাওল কি করছে, জলপথে যাচ্ছে, সেই সময় জলদস্যু দ্বারা আক্রান্ত হলে তখন পিতাকে তিনি হারিয়ে ফেলেন, মানে মারা যান আর কি, ঠিক আছে। তখন পিতাকে হারিয়ে আলাওল সেই পথে কোথায় এলেন, আলাওল সেই জায়গা থেকে এলেন হচ্ছে তোমার এতে এই আরাকান রাজসভায় এসে পড়লেন, এবং সেখানে প্রথমে তার কাজ হলো অশ্বারোহী, অর্থাৎ ওই যে ঘোড়ার যে দল ছিল সেই সৈন্য দল তিনি নিযুক্ত হলেন, মানে ঘোড়ায় চড়ে যে সৈন্যরা যায় সেই দলে আর কি তোমার কি বলে নিযুক্ত হলো প্রথম। তো তিনি কি করলেন, ওখানকার একজন অমাত্য মানে মাগন ঠাকুর, ঠিক আছে, ওখানকার একজন অমাত্য ছিল মাগন ঠাকুর। মাগন ঠাকুর হচ্ছে অমাত্য মানে বলেই দিয়েছি আমলা, যাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর অফিসার বলি আজকালকার দিনে, যেটা ডাব্লিউবিসিএস বা আইএএস অফিসার তাদের মতো। মাগন ঠাকুর সেরকমই একটা মানুষ ছিল। তো এই মাগন ঠাকুরের আশ্রয় লাভ করলেন, মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা লাভ করলেন আলাওল, এবং তখন মাগন ঠাকুর ধীরে ধীরে আলাওল সম্পর্কে জানতে পারলো, তাকে গুরুর মর্যাদা দিয়ে অমাত্য রাজসভায় নিয়ে। এই মাগন ঠাকুরের নির্দেশেই কিন্তু আলাওল প্রথম মোহাম্মদ জায়সির কাব্য, মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত, যার অনুবাদ শুরু করলেন। মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য, ঠিক আছে। জায়সির হিন্দি কাব্য পদুমাবত, এর হিন্দি অনুবাদ, মানে এটা হিন্দি কাব্য ছিল, এটার বাংলা অনুবাদ শুরু করলেন, সেটাই হচ্ছে তোমার ওই পদ্মাবতী। এটারই হচ্ছে পদ্মাবতী, যেটা ছিল তার শ্রেষ্ঠ কীর্তি, ঠিক আছে। এই যে শ্রী চন্দ্র সুধর্মার, যিনি ছিলেন একজন ওই অমাত্য বা আমলা যেটাকে বলা হয়। এবার এই সময় কি হলো, মাগন ঠাকুরের নির্দেশে 1652 সালে পরবর্তীকালে, তাহলে তিনি মোটামুটি ভাবে আমরা বলতে পারি 1576 থেকে 1611 এই টাইমে তার ওই পদ্মাবতী কাব্যের এইগুলো তিনি শুরু করলেন। পরবর্তীকালে 1652 খ্রিস্টাব্দে সৈফুল মুলক বদিউজ্জমাল এই কাব্য রচনা আরম্ভ করেন। সৈফুল মুলক বদিউজ্জমাল কেন শুরু করলেন, যে 1652 খ্রিস্টাব্দে থদ মিন্তারের মৃত্যুর পর তার বিধবা রাজপত্নী রাজত্বকালে মাগন ঠাকুরের নির্দেশে তিনি সৈফুল মুলক বদিউজ্জমান, ঠিক আছে, এই যে সৈফুল মুলক বদিউজ্জমান এই কাব্যটি লেখা শুরু করলেন। 1658-তে মাগন ঠাকুর মারা গেল এবং তার কাব্য রচনায় খানিকটা বেশ কিছুটা তোমার কি বলে একটা ছেদ পড়ে গেল। 1659 সালে আরাকান রাজের আরেকজন ছিল সোলেমান, তিনিও একজন অমাত্য মানে ওই আমলা আর কি। তো তার নির্দেশে তিনি কি করলেন, দৌলত কাজীর যে অসম্পূর্ণ কাব্য, যেটা আমি বলছিলাম গল্পটা বললাম একটু আগে, সতী ময়না, যেটা লোরচন্দ্রানী পরবর্তী অংশ ছিল সতী ময়না, সেটা শেষ করলেন সুলেমানের নির্দেশে। কার নির্দেশে করছেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কার নির্দেশে করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই সোলেমানের নির্দেশে 1663-64-তে ইসলামী তোহফা গ্রন্থের অনুবাদ আরম্ভ করেন। ইসলামী তোহফা, এই গ্রন্থের অনুবাদ করেন, সব এই সোলেমানের নির্দেশে করছিলেন। এরপর আলাওলের শেষ রচনা হচ্ছে এই রচনাটা, যেটা হচ্ছে সেকেন্দার নামা। আলাওলের শেষ রচনা হচ্ছে সেকেন্দার নামা, ঠিক আছে। তাহলে আরাকানের প্রধানমন্ত্রী ছিল এই মাগন ঠাকুর, অর্থমন্ত্রী সুলেমান, এগুলো খুব দরকার। দৌলত কাজী লোরচন্দ্রানীর শেষাংশ, এছাড়া কোনো মৌলিক রচনা নেই। সৈয়দ আলাওলের জনপ্রিয়তার কাহিনী কারণ একটা ছিল যে ইসলামীয় কাহিনী তিনি ধর্মতত্ত্ব ছাড়াও, মানে মূলত তিনি
বাংলায় তো অনুবাদ করেইছেন কাব্যগুলোকে, বিভিন্ন সাহিত্য থেকে নেওয়া। যেটা তার মূল প্রধান গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তিনি ধর্ম নিরপেক্ষ কাব্য রচনা করেছেন। তার বিভিন্ন রচনায় তিনি যে অশ্বারোহী পদে ছিলেন সেই বর্ণনা রয়েছে। দ্বিতীয়ত মজলিস যে পৃষ্ঠপোষকতায় তার যে সৌভাগ্য লাভ হয়েছিল সেই সমস্ত কাহিনীগুলো রয়েছে। রোসাংয়ের কাজী সৈয়দ মাসুদ যিনি আলাওলকে কাদিরি খিলাফত দান করেন। কাদিরি খিলাফত এটা একটা, কি বলবে বলো তো এটাকে? এটাকে বলবো খিলাফত। হ্যাঁ, কাদিরি খিলাফত এটা হচ্ছে আমরা একটা পদবি বলি বা টাইটেল বলি, খেতাব বলি, সেই জিনিসটা খেতাব দান করে। খেতাবটা কে দান করেছিলেন? কাজী সৈয়দ মাসুদ। কাজী সৈয়দ মাসুদ এই ভদ্রলোক দান করেছিলেন কাদিরি খিলাফত। আচ্ছা, এবারে একটা জিনিস বলে দেবো, সালগুলো খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে অবশ্যই পদ্মাবতীর সাল মনে রাখতে হবে। পদ্মাবতীর সাল মনে রাখতে হবে 1646। বি কেয়ারফুল। লাস্ট কাব্যটা কি ছিল? সেকেন্দার নামা, মনে রাখতে হবে। পদ্মাবতী ছিল প্রথম কাব্য। তারপর সতী ময়নামতির যে কাহিনী সেইটা। তোহফা, এটাও একটা তোমার কি বলে, তোহফা হচ্ছে তোমার একটা অনুবাদমূলক কাহিনী। আর হপ্ত পয়কর আর সৈফুল মূলক বদিউজ্জামান এটার কাহিনীও মনে রাখতে হবে। সালগুলো মনে রাখতে হবে। এই 6 নম্বর প্রশ্নটা ভিভিআই। পদ্মাবতীর নতুন সংস্করণ হয় ঢাকা থেকে মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি করেছিলেন নতুন সংস্করণ। 9-এরটা গুরুত্বপূর্ণ, 10-এরটা গুরুত্বপূর্ণ। পদ্মাবতী কি ধরনের লেখা? এটা লৌকিক কাব্য, লোককাব্য, একটা রোমান্টিক ঐতিহাসিক কাব্য। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো করে দিয়েছি, প্রশ্নগুলো দেখবে, মোটামুটি ভাবে এইটুকুই বলার। আর আলাওলের শ্রেষ্ঠ কীর্তি অবশ্যই পদ্মাবতী। পদ্মাবতীর কাহিনী তো বলেছি, তোমরা জানো পদ্মাবতীর কাহিনী কি। সিংহলের রাজকন্যা এবং মেবারের রানী পদ্মাবতী, যার যার রত্ন সেনের সঙ্গে বিবাহ হয়। আলাউদ্দিন খলজি রত্ন সেনের এই রানীর মানে স্ত্রীর পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। খলজি বংশ সুলতানি যুগ ইতিহাসে তোমরা পড়েছো। তো আলাউদ্দিন খলজি যে কিনা রানী পদ্মিনীর রূপে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে শক্তি বলে ছিনিয়ে নিয়ে মানে নিয়ে চলে আসবেন, এটাই তিনি ভেবেছিলেন। খুব সুন্দরী ছিলেন রানী পদ্মাবতী এবং সেই জন্য তিনি চিতোর আক্রমণ করেন। আলটিমেটলি পাননি তাকে। তো দেখা যায় যে তিনি যেটা ওরা চিতোর রাজপুতরা জহর ব্রত মানে আগুনে ঝাঁপ দিত আর সেই জহর ব্রত পালন করে রানী পদ্মাবতীর মৃত্যু হয়। এই হলো কাহিনী। এটা কিন্তু মূল কাহিনীটা আসে যে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এটা। তাহলে এই হলো আমাদের টোটাল আরাকান রাজসভার চিত্র। টোটাল সপ্তদশ শতকের মুসলিম সাহিত্য শেষ। এবার আমরা পড়বো হচ্ছে শাক্ত পদাবলী। আজকের শাক্ত পদাবলী যেটা হচ্ছে তোমার মধ্যযুগের শেষ রচনা। মধ্যযুগের শেষ রচনা শাক্ত পদাবলী, যেখানে তোমাদের দুটো পড়তে হয়। একটা হলো রামপ্রসাদ সেন, আর একটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। এই দুজনের কথা পড়তে হয়, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য।
অষ্টাদশ শতকের দুজন খুব বিখ্যাত কবি। এবার আমার কথা হলো, তাহলে আমরা কেন তোমার কি বলে কেন পড়বো, কেন খামোকা রামপ্রসাদ সেন আর এই তোমার কি বলে বা শাক্ত পদাবলী কেন পড়বো? প্রশ্নগুলো দেওয়া আছে, দেখবে ভালো করে, উত্তর আমি করাই আছে। চলো, যদি বলো যে কোনো কোয়েশ্চেন আছে তাহলে থামবো, নইলে রামপ্রসাদ সেনে যাবো। বলো, এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আচ্ছা, এই উত্তরটা তো দাও। ধরো আমি এই এই মান্থে যে পরীক্ষাটা নেব ভাবছি, তাতে আমি পুরো আদি আর মধ্যযুগের শুধু বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়া দেব, পারবে তোমরা দিতে? আমি গ্রুপে লিখবো আজকে, দেখি কজন আনসার করো। ম্যাডাম কবে এক্সামটা নেওয়া হবে? এক্সামটা না একটু পড়ার জন্য টাইম দিচ্ছি, এ মাসের শেষে নেব। ধরো দিলাম পুরো আদি আর মধ্যযুগ, টোটালটা দিলাম, আর অন্য কিছু আমি দিচ্ছি না, শুধু বললাম যে বাংলা সাহিত্যের ইতিহাসের পুরো আদি মধ্যযুগটা কমপ্লিট তোমরা পড়াবে। আজকে তো কমপ্লিট করিয়ে দিচ্ছি। এবার এ মাসের একদম শেষ দিকেই দাও, জুনের একদম শেষ দিকে, 28-29 তারিখ করে দাও, কোনো ব্যাপার। হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে রামপ্রসাদ সেন, বিষয়টা হচ্ছে যে শাক্ত পদাবলী, রামপ্রসাদ সেন মানেই আমরা কি বুঝি, যে শাক্ত পদাবলী, ঠিক আছে? শাক্ত পদাবলী মধ্যযুগের একদম শেষ দিক, শেষ রচনা, অষ্টাদশ শতক, ঠিক আছে? এই সময় শাক্ত পদাবলী অর্থাৎ কি, শাক্ত মানে মায়ের আরাধনা করা হচ্ছে, মায়ের শাক্ত রূপ, জগৎ জননী মায়ের আরাধনা করা হচ্ছে, এবং এই আরাধনা করছেন দুজন বিশেষ কবি, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। কেন আলোচনা করা হচ্ছে? দেখো, এই সময় বাংলাদেশে এমন কোনো সাহিত্য সৃষ্টি হয়নি যেখানে, পুরো মধ্যযুগ যদি আমরা ঘেঁটে দেখি, যেখানে ধর্মের প্রাধান্য নেই। মধ্যযুগের সাহিত্য মানেই কিন্তু ধর্মের প্রাধান্য রয়েছে। আবার এমন কোন সাহিত্য নেই যেখানে মানব জীবন বা মর্তপ্রীতি প্রকাশিত হয়নি। চর্যায় কিন্তু রয়েছে, দার্শনিক তত্ত্ব রয়েছে, এগুলো রয়েছে। এইখানে আমরা দেখছি আগমনী আর বিজয়ার গান, যেখানে কি হচ্ছে না, আগমনী এবং বিজয়ার গানে আরাধ্য দেবী একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে। অষ্টাদশ শতকের আরেকটা বড় কারণ হচ্ছে এই সময় শোচনীয় অরাজকতা দেখা দিয়েছিল। দিল্লিতে রাষ্ট্র বিপ্লব হচ্ছে, দিল্লির যে সরকার, যে দেশের সেন্ট্রালে রয়েছে, অর্থাৎ সেই সময় সুলতানি সাম্রাজ্য, সেটাও কিন্তু ঠিকঠাক নেই অষ্টাদশ শতক, ঠিক আছে? বাংলায় নবাবী মসনদ, তাদের মধ্যেও যথেষ্ট সমস্যা রয়েছে। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা, সেটাও প্রচুর দুর্দশা। মারাঠারা কিন্তু তাদের লোলুপ দৃষ্টি বাংলাদেশের উপর পড়েছে। অর্থাৎ আমরা যে বলি না যে বর্গী আক্রমণ ঘটেছে, এই বর্গীর ব্যাপারটা কি, শিশুদেরকে আমরা যে ঘুম পাড়াতাম ছোটবেলায়, বলতাম বর্গী আক্রমণ। বিষয়টা হচ্ছে এই বর্গী আক্রমণ কনসেপ্টটা হচ্ছে মারাঠাদের থেকে এসেছে। এই বর্গী আক্রমণ কনসেপ্টটা কিন্তু মারাঠাদের থেকে এসেছে, ঠিক আছে? মারাঠারা সেই সময় বাংলায় ব্যাপক লুটতরাজ চালাতো, এবং যেটা খুব একটা আলাউদ্দিন, সরি, আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁর আমল থেকে বর্গী আক্রমণ কিছুটা প্রতিহত হয়, কিন্তু তার আগে প্রতিহত ছিল না।
এত বেশি, সেটা অনেক পরে। তো মারাঠাদের লোলুপ দৃষ্টি পড়ে, ফলে এই সমস্ত বর্গীর আক্রমণে যেমন একদিকে সমগ্র পশ্চিম বাংলার কৃষি ব্যবস্থা বিপর্যস্ত, এই সময় পর্তুগিজ জলদস্যুদের তারাও আবার অর্থাৎ ঔপনিবেশিক আক্রমণ ঘটে গেছে। মানে আমরা যদি ইতিহাস দেখি, ঔপনিবেশিক আক্রমণ বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে এক এক করে পর্তুগিজরা আসছে, ফ্রেঞ্চ আসছে, ইংলিশ আসছে, অর্থাৎ ইংরেজরা আসবে এরপরে পরে পরবর্তীকালে, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তার ফলে বাংলা একটা সামাজিক পটভূমি টোটালটাই বিপর্যস্ত। এই অবস্থায় মাকে সাধনা করছেন, ঠিক আছে, দিয়ে তার এইগুলোর হাত থেকে বাঁচবার জন্য। কারা সাধনা করছেন, তাদের সাধনার কতগুলো নির্দিষ্ট দিক রয়েছে, তো সেগুলো আমাদের বিষয় নয় পড়ার। যারা সাধনা করছেন তাদের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য। যে পদগুলো আমরা এই সময় পাই এই শাক্ত পদাবলিতে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মূলত মায়ের বাৎসল্য রূপ মানে বাল্যলীলা, আগমনী মানে মা দুর্গাকে তার বাপের বাড়িতে সে 4 দিনের জন্য আসবে, বাবা মায়ের কাছে, কৈলাস থেকে হিমালয়ে আসবে, হিমালয়ের পিতৃগৃহ সেটা তার, ঠিক আছে, রাজা হিমালয়। এই নিয়ে মা মেনকার যে দুশ্চিন্তা, যে স্বপ্ন, যে ব্যাকুলতা, এইগুলো হলো তার আগমনীর পর্যায়ের পর। আর বিজয়া হচ্ছে 3 দিন, আমরা দেখি যে 3 দিন কাটানোর পর বিজয়া দশমী, যখন তার আবার পতিগৃহে ফিরে যাবার পালা, মা মেনকার যে আশঙ্কা নবমী নিশি থেকে, যেখানে তিনি বলেছেন, পদেই লেখা আছে, ওরে নবমী নিশি না হইও রে অবসান, ঠিক আছে, মানে নবমীর রাত থেকেই তার একটা বিচ্ছেদ জনিত যে ব্যাকুলতা, সেটা শুরু হয়ে গেছে মেনকার মধ্যে। তাহলে এইটা হলো বিজয়া জাতীয় পদ। তাহলে এই পদগুলো আমরা দেখতে পাবো। এছাড়া কি জগৎ জননীর রূপ, মায়ের যে রূপ রয়েছে সেই সংক্রান্ত একটা পদ রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা 4 ধরনের পদের সংখ্যা আমরা পাই, এই দুজনের লেখা থেকেই পাবো এটা, ঠিক আছে। 4 ধরনের লেখা কি কি? একটা হচ্ছে বাল্যলীলা, একটা হচ্ছে আগমনী, একটা হলো বিজয়া, একটা হচ্ছে জগৎ জননীর রূপ, আর একটা বলিনি, সেটা হলো জগৎ জননীর রূপ, আর একটা হলো ভক্তের আকুতি। ভক্ত হয়ে রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্য মায়ের কাছে অনেক আকুতি জানিয়েছে, তাদের অনেক ক্ষোভ এইগুলো জানিয়েছে। তো এগুলো হলো ভক্তের আকুতি বিষয়ক। এইগুলো হলো ভক্তের আকুতি বিষয়ক পদ। এবার আমরা আসি রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন এই মুহূর্তে, যেটা তখন 24 পরগনা ভাগ হয়নি, মানে এখনকার কনটেক্সটে উত্তর 24 পরগনা, ঠিক আছে, হালি শহরের কাছে কুমারশ্রী, কুমারশ্রীহট্ট গ্রামে, যেখানে আমরা দেখছি হালি শহরের কাছে কুমারহট্ট গ্রামে, যেখানে একটা বৈদ্য বংশে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন। তিনি মূলত এই ঈশ্বরগুপ্ত কবি ঈশ্বরগুপ্ত প্রথম রামপ্রসাদের জীবনী সংগ্রহের চেষ্টা করেন। তার মতে রামপ্রসাদ 1720-21 সালে জন্মগ্রহণ করেন এবং 1781 সালে মৃত্যুবরণ করেন, ঠিক আছে। 1720-21 তার জন্ম এবং 1781 মৃত্যু, এটা ঈশ্বরগুপ্তের মতে, এটা খেয়াল রেখো। ঈশ্বরগুপ্ত বলছেন জন্ম 1720-21, মৃত্যু 1781। তো কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রাম সেন, তার পিতা ছিলেন রাম সেন। আর মূলত পিতার 2 বিবাহ ছিল। তো দ্বিতীয় পক্ষের তৃতীয় সন্তান ছিলেন রামপ্রসাদ সেন। রামপ্রসাদের 2 পুত্র আর 2 কন্যা। পিতার মৃত্যুর পর তিনি বিষয় কর্মে লিপ্ত হয়ে যান। একটা বাড়িতে তিনি, একটা বড় কলকাতার জমিদার বাড়ি, গোস্বামীর বাড়িতে তিনি মোহরি গিরি করতেন, ঠিক আছে। পরবর্তীকালে অল্প বয়সেই তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন এবং দেবী কালিকার
কবির কন্যা সেজে বেড়া বাঁধতে কবিকে সাহায্য করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো। তার যে রচনা সেটা প্রসাদী সুর নামে খ্যাত। রামপ্রসাদকে নিয়ে অনেক বিতর্ক আছে, তবুও বলা যেতে পারে তিনি কালী কীর্তন এবং কৃষ্ণ কীর্তন রচনা করেন। শাক্ত পদাবলীর পদগুলোকে তিনি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছিলেন। তিনি কালী কীর্তন এবং কৃষ্ণ কীর্তন রচনা করেন, এটা খেয়াল রাখবেন। যেটা বলছিলাম যে কালী কীর্তন এবং কৃষ্ণ কীর্তন, আচ্ছা তিনি যে পদগুলো রচনা করেছিলেন যার মধ্যে উমা বিষয়ক পদ, নিজের ব্যক্তিগত অনুভূতি রয়েছে এমন পদ, নীতি বিষয়ক পদ, তবে মনে করা হয় যে ভক্তের আকুতি বিষয়ক পদ, এই পদগুলোর শ্রেষ্ঠতম দাবিদার ছিলেন আগমনী বিজয়া পদও তিনি রচনা করেন। তার পদের সংখ্যা ৩০০। তাকে এই যে উপাধি দেন রাজা কৃষ্ণচন্দ্র, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রাজা কৃষ্ণচন্দ্রের তিনি সভায় ছিলেন, তাকে উপাধি দেন। কিন্তু ভক্তের আকুতি বিষয়ক পদে তার কিন্তু শ্রেষ্ঠত্ব এটা কল্পনা করা যায়, যেখানে তিনি বলছেন মায়ের কাছে অভিমান জানিয়ে বলছেন যে বলছেন যে কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত, কোন বিচারে অবিচারে আমার পরে করলে দুঃখের ডিক্রি যায়। দুটো আলাদা আলাদা পদ, একটা কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত, ঠিক আছে? বা আরেকটা ধরো বলছে মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, মানে তুমি আমায় ছলনা করে আমাকে নিম খাইয়ে দিলে চিনি মিষ্টি বলে, ওমা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। আচ্ছা আমি তোমার কাছ থেকে তিতো খেয়ে নিলাম, দিয়ে আমার সারা দিনটা এই মুখেই গেল। তো মায়ের সঙ্গে একটা সন্তান হিসাবে তার যে একটা অনুযোগ অভিযোগ, এইগুলোই হলো ভক্তের আকুতি পর্যায়ের পদ, এবং এটাই রামপ্রসাদের পদের কিন্তু শ্রেষ্ঠ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ তোমরা সকলে জানো, যে মন রে কৃষি কাজ জানো না, যার মধ্যে একটা মানে আক্ষরিক অর্থ রয়েছে যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই পদগুলো, এই পদগুলো হচ্ছে এই বিষয়ক পদগুলো রামপ্রসাদের সব থেকে গুরুত্বপূর্ণ। পদের লিস্টটাও আছে, আমি দিয়ে দেবো পদের লিস্টটা, কোনটা কার কি পদ এটা অনেক সময় চলে আসে, দিয়ে দেবো। এরপর হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য, জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কালনা গ্রাম। কালনা গ্রাম, এখানে তার জন্ম। জন্মকাল অষ্টাদশ শতকের শেষার্ধ। তিনি মাতুলালয়ে মানুষ হন। আসল নাম ছিল কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে ভট্টাচার্যটা তার উপাধি ছিল, তার বাবা মায়ের নাম দেওয়া হয়েছে। দেখো তারগুলো শ্যামা সঙ্গীত, মূলত তেজেশচন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র কমলাকান্তের শিষ্য ছিলেন। তিনি মহারাজা বিজয়চন্দ্র কমলাকান্ত নামক একটি নাটক লেখেন। তিনি কোটালহাটের আশ্রমে মারা গিয়েছিলেন। বর্ধমান রাজ তেজেশচন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন তিনি। তার কাব্য তিনি আগমনী বিজয়ার পদে শ্রেষ্ঠত্ব দেখান। আগমনী বিজয়ার পদে শ্রেষ্ঠত্ব দেখান। তার রচিত কমলাকান্ত পদাবলী যা সম্পাদনা করেন শ্রীকান্ত মল্লিক, প্রথম সম্পাদনা করেছিলেন। তিনি ছিলেন শ্যামার একই অঙ্গে নারী এবং পুরুষ, অর্থাৎ কৃষ্ণ এবং কালী, এই যে রূপ, এই প্রথম এই রূপটা দেখান হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য, ঠিক আছে? এই যে রূপ দেখান কমলাকান্ত ভট্টাচার্য। কমলাকান্ত প্রায় 50 বছর মতো জীবিত ছিলেন। কমলাকান্ত প্রায় 50 বছর মতো জীবিত ছিলেন।
বর্ধমানে কমলাকান্তের পদাবলী, বর্ধমানে যে রাজবাটি সেখানে কমলাকান্তের পদাবলীতে বলা হয় তার শ্যামা সঙ্গীত ছিল 269, যার মধ্যে 245টি শ্যামা বিষয়ক এবং 24টি রাধা কৃষ্ণ বিষয়ক পদ ছিল। যেটা বলছিলাম, এই বৈষ্ণব রস পদাবলীর সঙ্গে শাক্ত পদাবলীর তফাৎ কি সেটাও একটু দিয়েছি, কারণ এটা লাগে না, তবু তোমরা করবে। যে বৈষ্ণব পদাবলী যেটা হচ্ছে বৈষ্ণব স্পেলিংটা ঠিক করবে, প্রিন্টিং মিস্টেক আছে। বৈষ্ণব পদাবলী মূলত মধুর রসের কাব্য, এটা বাৎসল্য রসের কাব্য, মাতৃ আরাধনা শান্ত রসের কাব্য বলা যেতে পারে। আর বৈষ্ণব পদাবলী রোমান্টিক সৌন্দর্য চেতনা, এটা যেমন ঠিক তেমনি শাক্ত পদাবলী হচ্ছে একদম মানুষের নিজের ভেতরে, মানে ঘরের কাব্য বলা যেতে পারে, যেখানে আমাদের গৃহ সংসার জীবন, গার্হস্থ্য জীবনের কথা আমরা জানতে পারি। ঠিক আছে, এই কমলাকান্ত ভট্টাচার্যের মোট পদের সংখ্যা ছিল 269টি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 245টা শ্যামা বিষয়ক আর বাকিগুলো হচ্ছে তোমার বৈষ্ণব ভাবাপন্ন রাধা কৃষ্ণ বিষয়ক। এই জায়গাগুলো ভালো করে দেখবে, মোটামুটি এটা করলেই হয়ে যাবে। আর আমি পদের সংখ্যাটা তোমাদেরকে দেব, পদ পরীক্ষা আছে তো এর মধ্যেই দিয়ে দেবো। প্রশ্নগুলো দেখবে কার কোনটা পদ সেটা আসতে পারে পরীক্ষায়, অনেক সময় আসে, তাই জন্য ওটাই দেখে রাখতে হবে। আগমনী বিজয়ার পদগুলোর গুরুত্ব কোথায়, এইগুলো যেটা বলছিলাম, কমলাকান্তেরই পদ, ওরে নবমী নিশি না হইও রে অবসান, এইটা কমলাকান্ত ভট্টাচার্যের বিজয়া পর্যায়ের পদ, আগমনী বিজয়া। ঠিক আছে, আবার রামপ্রসাদ সেন তার মায়ের কাছে আকুতি করে বলছেন, ভক্তের আকুতি পর্যায়ের পদ, বল মা আমি দাঁড়াই কোথা, আমার কেহ নাই শঙ্করী বৃথা। এই পদগুলো, এগুলো জানতে হবে। আমায় দাও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, শঙ্করী মানে মাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে বলো তোমাদের টোটালটা কমপ্লিট। আমি জাস্ট পদগুলো দেব, পদগুলো কার কোনটা পদ, কি পর্যায়ের পদ, কোনটা আগমনী বিজয়া নাকি কোনটা ভক্তের আকুতি, এইগুলো পড়তে হবে। ওকে, ব্যাস, আর কিছু। কে কোথায় জন্মগ্রহণ করেছে, কার কি কাব্যের নাম সেটা ভালো করে পড়বে। রামপ্রসাদ সেনের, আচ্ছা একটা জিনিস বললাম না, সেটা হচ্ছে রামপ্রসাদ সেনের পদের সংখ্যা তো 300। রামপ্রসাদ সেনকে তিনি কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্রের তিনি সভায় ছিলেন, তো একজন সভাসদ হিসেবে তার উপাধি ছিল কবি রঞ্জন। রামপ্রসাদের কবি রঞ্জন, তার কাব্যর নাম ছিল বিদ্যাসুন্দর এবং কৃষ্ণ কীর্তন। কালী কীর্তনের জন্য তিনি বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিলেন। তাহলে রামপ্রসাদ সেনের কাব্যের নাম ছিল বিদ্যাসুন্দর আর কৃষ্ণ কীর্তন, আর এছাড়াও ছিল কি কালী কীর্তন, তাই তো লিখে দিয়েছি বোধহয়। কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, আর একটা হচ্ছে বিদ্যাসুন্দর, এটা হচ্ছে তাদের কাব্যের নাম। আছে তোমাদের কবিরঞ্জন উপাধি দিয়েছে, এটা তো আছে, এটা কবিরঞ্জন। আর কমলাকান্তের পদ তো বিখ্যাত পদ, যেগুলো হচ্ছে আগমনী বিজয়ার পদ, এছাড়া কিছু নয়।
তোমাদের আন্তর্জাতিক সাহিত্যের ইতিহাসে আছে গোয়েট, জোহান উলফ গ্যাং ভন গোয়েট। নামটা বড় বিচ্ছিরি, কিচ্ছু করার নেই, করতে হবে। গোয়েট আজকে করিয়ে দেব। তাহলে জোহান উলফ গ্যাং ভন গোয়েট, সাধারণত এগুলো অনেক জায়গায় পাওয়াই যায় না, অনেক কষ্টে নোটগুলো করতে হয়েছে। এনার সম্পর্কে বলবো, জন্ম 1749 খ্রিস্টাব্দের 28 আগস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। খুব গুরুত্বপূর্ণ একটা শহর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন জোহান ক্যাসপার, পিতা ছিলেন জোহান ক্যাসপার, যিনি প্রথম 17 বছর বয়সে নাটক রচনা করেন। নাটক ছিল লাভার্স ওয়ার্ল্ডস, দ্য ফেলো সিনার্স আর কি, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ গোয়েটের ক্ষেত্রে। এছাড়া ব্যর্থ প্রেমের জন্য প্রেমিকার লটির প্রতি তার ব্যর্থ প্রেমের জন্য তিনি রচনা করেছিলেন দ্য সোরোজ অফ ওয়েদার, দ্য সরোজ অফ ওয়েদার, ঠিক আছে? ওয়েদার। সতেরোশো উনপঞ্চাশ 28 আগস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর। আচ্ছা, গোয়েট তার জাতীয়তা কোন দেশের ছিল, এটা একটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে তিনি ফ্রান্সের মানুষ ছিলেন, ঠিক আছে? ফ্রান্স। তার ব্যর্থ সরোজ অফ ওয়েদার হচ্ছে তার ব্যর্থ প্রেম কাহিনী নিয়ে লেখা। তার জন্ম জার্মানিতে হলেও তিনি কিন্তু ফ্রান্সের মানুষ ছিলেন, ঠিক আছে? তার বিখ্যাত নাটক, তিনি একজন নাট্যকার ছিলেন, বিখ্যাত নাটক হচ্ছে ক্ল্যাভিগো, বিষয়বস্তু ছিল কোরআন থেকে। তার সাহিত্যকর্মের মধ্যে তার কতগুলো উপন্যাস রয়েছে? মূলত তার 4টি উপন্যাস রয়েছে। তিনি 4টি উপন্যাস, গুরুত্বপূর্ণ 4টি উপন্যাস তিনি রচনা করেন। সার্থক উপন্যাস ছিল সিলেক্টিভ অ্যাফিনিটি বা কাইডার্ড বাই চয়েস, কাইডার্ড বাই চয়েস এবং সিলেক্টিভ অ্যাফিনিটি। সব থেকে তার যে বইটা বিক্রি হয়েছিল সেটা হচ্ছে ওই দ্য সরোজ অফ ইয়াং, মানে দ্য সরোজ অফ ওয়েদার, এই বইটা, এই যে ব্যর্থ প্রেম কাহিনী লটির প্রতি, এই বইটা তার সব থেকে বেশি বিক্রি হয়েছে। তার রচিত যে মহাকাব্যটা ছিল, তার রচিত যে মহাকাব্য ছিল সেটা হচ্ছে হেরম্যান ডরথিয়া, হেরম্যান ডরথিয়া। এটা হচ্ছে মহাকাব্য বিষয়ক রচনা। ফ্রান্সের মানুষ। তিনি একটা ভারতীয় রচনার জার্মানি অনুবাদ করেছিলেন, একটা ভারতীয় রচনার জার্মানি অনুবাদ করেছিলেন তিনি। সেটার রচনাটা হলো অভিজ্ঞানম শকুন্তলম, কালিদাসের লেখা বিখ্যাত নাটক অভিজ্ঞানম শকুন্তলম, যার জার্মানি অনুবাদ করেছিলেন।
জার্মানি অনুবাদ করেন। ঠিক আছে, তার মৃত্যু 1832 সালের 22শে মার্চ। মহাকবি গেটে, তার প্রবন্ধের রচয়িতা ছিল শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আমার গোয়েট, এটা অলোক রঞ্জন দাশগুপ্ত, মানে ওনাকে নিয়ে যে সমস্ত বাংলা সাহিত্যে যারা যারা রচনা করেছেন সাহিত্য, তাদের নাম আমি দিয়ে দিয়েছি এখানে। স্টেলা বলে ওনার একটা বিখ্যাত নাটক, যেখানে নায়ক তার স্ত্রীর সঙ্গে বাস করেও একটা অন্য নারীকে ভালোবাসে, এই কাব্যটি নিয়ে লেখা স্টেলা। আর অ্যালমানাচ, আচ্ছা, গেটের নামে পুরস্কার দেওয়া হয়, গেটের নামে পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে গেটে অ্যাওয়ার্ড, গেটে প্রাইজ, এই সবগুলোই দেওয়া হয়। এই অ্যানেট, তার কবিতা সংকলন। গেটের বাবা তাকে কোন পেশায় নিযুক্ত করতে চেয়েছিলেন? গেটের বাবা তাকে বলেছিলেন আইনজীবী হতে, কিন্তু তিনি সাহিত্যিক নাট্যকার হয়ে গেলেন, তিনি নাট্যকার হয়ে গেলেন। আইনজীবী হতে বলেছিলেন তার বাবা তাকে। আইনজীবী হতে বলেন বাবা। গেটের জীবনী বাংলা ভাষায় কে রচনা করেছেন? গেটের জীবনী বাংলা ভাষায় রচনা করেন, গেটের জীবনী বাংলা ভাষায় রচনা করেন আবু কায়সার। আবু কায়সার। তার প্রথম উপন্যাস কি ছিল? প্রথম উপন্যাস ছিল তরুণ ওয়ার্থারের সুখ দুঃখ। তরুণ ওয়ার্থারের, এই যে যেটা আমরা বলি যে ওয়ার্থারের সুখ দুঃখ, ঠিক আছে, মানে যেটা অনুবাদ করা। ওনার জীবনী বাংলা ভাষায়, গেটের জীবনী বাংলা ভাষায় লেখেন কে লিখেছিলেন? আবু কায়সার। আবু কায়সার। এই আবু কায়সারের থেকে তিনি ফরাসি ভাষা শেখার জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন। আবু কায়সারের থেকে তিনি ফরাসি ভাষা শেখবার জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন। মোটামুটি এইটুকু তার সম্পর্কে পড়বে, এর থেকে বেশি কিছু নেই, এর থেকে বেশি কিছু দেবে না। ওকে, আচ্ছা, ফ্রাইডেতে ক্লাস নেব, শুক্রবার দিনকে। ওই দিনকে এবার আমরা একটু টেক্সটটা এগোবো, অনেকটা পিছিয়ে পড়েছি, আধুনিক যুগটা পড়ালাম, এই দিকটা পড়ালাম, টেক্সটটা এবার একটু বলবো, ঠিক আছে? তাহলে নেক্সট দিনের টপিক ফ্রাইডেতে হচ্ছে টেক্সট। টেক্সট পড়বো। আর তাহলে এই মাসে তোমাদের পরীক্ষা থাকবে, বলে দিলাম, সমগ্র আদি এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, সমগ্র আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি পরে এতে গ্রুপে, কারণ যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ ফ্রাইডে রাত